আজকে আমি তোমাদের ক্লাস 7-এর পরমাণু অণু এবং যৌগের সংকেত কিভাবে লেখা হয় সেই পদ্ধতি সম্পর্কে আজকে জানব। প্রথমত আজকে চিহ্ন সম্পর্কে জানব। চিহ্ন বলতে কি বোঝায়। 2 নম্বর পরমাণু ও অণু সম্পর্কে ধারণা। পরমাণু ও অণু সম্পর্কে ধারণা। 3 নম্বর ক্যাটায়ন এবং অ্যানায়ন সম্পর্কে ধারণা। ক্যাটায়ন ও অ্যানায়ন সম্পর্কে ধারণা। 4 নম্বর কতগুলি মূলক সম্পর্কে ধারণা। 5 নম্বর সংকেত লেখার কৌশল। এই বিষয়গুলো আজকে আলোচনা করব। তাহলে প্রথম আমরা কোন কোন বিষয়গুলো আলোচনা করব না, চিহ্ন সম্পর্কে ধারণা। 2 নম্বর হচ্ছে পরমাণু ও অণু সম্পর্কে ধারণা, ক্যাটায়ন ও অ্যানায়ন সম্পর্কে ধারণা, কতগুলো মূলক সম্পর্কে ধারণা এবং সংকেত লেখার কৌশল। এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে আমরা আসছি যে চিহ্ন সম্পর্কে ধারণা। চিহ্ন সম্পর্কে ধারণা। দেখো চিহ্ন কি না, চিহ্ন দিয়ে কোন একটি মৌলিক পদার্থকে সংক্ষেপে বোঝানো হয়। যেমন অ্যালুমিনিয়ামের চিহ্ন হচ্ছে এল, অ্যালুমিনিয়াম এর চিহ্ন এল। নিকেলের চিহ্ন Ni, টিনের চিহ্ন Sn, পটাশিয়ামের চিহ্ন K, সোডিয়ামের চিহ্ন Na। এভাবে আরো অনেক অনেক মৌল রয়েছে। যেমন পারদের চিহ্ন, পারদ বা মার্কারি চিহ্ন Hg। এভাবে আরো অনেক অনেক মৌল রয়েছে। এবার এমন কিছু মৌলিক পদার্থের নাম এবং চিহ্ন সম্পর্কে বলবো যেগুলোর সঙ্গে বিজ্ঞানীদের আবিষ্কার, বিজ্ঞানীদের নাম, আবিষ্কারের স্থান এবং কতগুলি গ্রহের সঙ্গে তুলনা করা হয়েছে। যেমন বিজ্ঞানীদের নাম ভেদে কতগুলো মৌলিক পদার্থের নাম এবং তাদের চিহ্ন সম্পর্কে জানবো। প্রথমত বিজ্ঞানীদের নাম ভেদে, যেমন আইনস্টাইন হচ্ছে একটি মৌলিক পদার্থ। আইনস্টাইন এর চিহ্ন হচ্ছে ES। কুরিয়াম একটি মৌলিক পদার্থ, এর চিহ্ন হচ্ছে Cm। তাহলে এই যে মৌলিক পদার্থগুলো, এগুলো হচ্ছে কি বিজ্ঞানীদের নাম ভেদে এবং এদের চিহ্নগুলো বললাম। এবার আসছি যে গ্রহ ভেদে কতগুলি মৌলিক পদার্থের নাম এবং চিহ্ন, অর্থাৎ গ্রহের নামের সঙ্গে মৌলিক পদার্থের নামগুলি তুলনা করা হয়েছে। যেমন প্লুটোনিয়াম একটি মৌলিক পদার্থ, এর চিহ্ন হচ্ছে Pu। ইউরেনিয়াম এর চিহ্ন হচ্ছে U। নেপচুনিয়াম এর চিহ্ন হবে Np। তাহলে এই যে মৌলিক পদার্থগুলো, এগুলো হচ্ছে গ্রহভেদে মৌলিক পদার্থ, অর্থাৎ গ্রহের নামের সঙ্গে তুলনা করে এই সমস্ত মৌলিক পদার্থের নাম দেওয়া হয়েছে। এবার আমরা জানবো যে স্থান ভেদে কতগুলি মৌলিক পদার্থ এবং চিহ্ন সম্পর্কে ধারণা। স্থান ভেদে বলতে কি না, কোনো একটি নির্দিষ্ট স্থানের উপর ভিত্তি করে মৌলিক পদার্থগুলির নামকরণ করা হয়েছে। যেমন পোলোনিয়াম এর চিহ্ন হবে PO। আর একটি মৌল রয়েছে আমেরিসিয়াম এর চিহ্ন হচ্ছে Am। এগুলো হচ্ছে স্থানভেদে মৌলিক পদার্থ
কোনো একটি নির্দিষ্ট স্থানের উপর ভিত্তি করে এই মৌলিক পদার্থগুলি নামকরণ করা হয়েছে। এবার আমরা আলোচনা করব যে পরমাণু এবং অণু সম্পর্কে ধারণা। পরমাণু এবং অণু সম্পর্কে ধারণা। প্রথমত আমরা আসছি পরমাণু সম্পর্কে ধারণা। পরমাণু, পরমাণু কি না, পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের একটি ক্ষুদ্রতম কণা, যার মূলত তিনটি উপাদান বা কণা থাকে। একটা হচ্ছে প্রোটন, দ্বিতীয় হচ্ছে ইলেকট্রন এবং নিউট্রন। অণু কিভাবে তৈরি হয় না, পরমাণু জুড়ে অণু তৈরি হয়। যেমন হাইড্রোজেন অণু কিভাবে তৈরি হয়, হাইড্রোজেন অণু অর্থাৎ H2 কিভাবে তৈরি হয় না, দুটো হাইড্রোজেন পরমাণুর সংযোজনে বা দুটো হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে একটি হাইড্রোজেন অণু তৈরি করে। যেমন অক্সিজেন অণু কিভাবে তৈরি হয় না, দুটো অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে অক্সিজেন অণু তৈরি করে। একই রকম ভাবে ওজোন অণু, নাইট্রোজেন অণু এগুলো কিভাবে তৈরি হয় না, পরমাণুর সংযোজনে তৈরি হয়, পরমাণু সংযোজনে তৈরি হয় অণু। তাহলে পরমাণু সম্পর্কে ধারণা কি না, পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের একটি ক্ষুদ্রতম কণা, যা প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন নিয়ে গঠিত। অণু সম্পর্কে কি বলবো না, কতগুলো পরমাণুর সংযোজনে তৈরি হয় অণু। মনে থাকবে। এবার আমরা আসছি যে ক্যাটায়ন এবং অ্যানায়ন সম্পর্কে ধারণা। তার আগে একটু কথা বলে নিই যে পরমাণুর গঠন সম্পর্কে আলোচনা। পরমাণুর গঠন, পরমাণুর গঠন না, পরমাণুর গঠনগত তিনটি কণা থাকে। এক নম্বর হচ্ছে প্রোটন, দুই নম্বর হচ্ছে ইলেকট্রন এবং নিউট্রন। এই পরমাণুর গঠনগত দিক থেকে বিচার করলে দেখা যাবে যে পরমাণুর কেন্দ্রকে থাকে প্রোটন আর নিউট্রন। এটা হচ্ছে পরমাণু কেন্দ্র। এই পরমাণু কেন্দ্রকে প্রোটন এবং নিউট্রন থাকে এবং বাইরের কক্ষে এগুলো ইলেকট্রন বা নেগেটিভ চার্জ থাকে বাইরের কক্ষে। এখন পরমাণু কেন্দ্র বলতে কি বোঝায় না, পরমাণু কেন্দ্রকে প্রোটন এবং নিউট্রন সংখ্যায় হচ্ছে পরমাণু কেন্দ্র। এবার পরমাণু ক্রমাঙ্ক বলতে কি বোঝায় না, পরমাণু কেন্দ্রকে অবস্থিত মোট প্রোটন সংখ্যাকে পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বলা হয়ে থাকে। এবার ভর সংখ্যা বলতে কি বোঝায় না, ভর সংখ্যা বলতে বোঝায় যে পরমাণু কেন্দ্রকে অবস্থিত প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টিকে ভর সংখ্যা বলা হয়। তাহলে এখান থেকে আমরা কি জানলাম যে পরমাণুর গঠনগত দিক থেকে তিনটি উপাদান থাকে, প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন। প্রোটন এবং নিউট্রন কোথায় থাকে, পরমাণু কেন্দ্র বা নিউক্লিয়াসে থাকে। ভর সংখ্যা কাকে বলে না, প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে ভর সংখ্যা বলে। পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে না, পরমাণু কেন্দ্রকে অবস্থিত প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বলে। তাহলে পরমাণু গঠন সম্পর্কে ধারণাগুলো দেওয়া হলো। এবার আমরা আসবো ক্যাটায়ন এবং অ্যানায়ন সম্পর্কে ধারণা। ক্যাটায়ন কিভাবে তৈরি হয় না, কোনো মৌলের পরমাণু কেন্দ্রকে অবস্থিত প্রোটন সংখ্যা যদি নিউট্রন সংখ্যার তুলনায় বেশি হয়, কোনো মৌলের পরমাণু কেন্দ্রকে অবস্থিত প্রোটন সংখ্যা যদি কেন্দ্রকের বাইরে অবস্থিত ইলেকট্রন সংখ্যার তুলনায় বেশি হয়, অর্থাৎ ইলেকট্রন সংখ্যাটা যদি কমে যায়, এক বা একের বেশি যদি ইলেকট্রন কমে যায়, তাহলে সেক্ষেত্রে ক্যাটায়ন তৈরি হয়। অর্থাৎ একটি মৌল বা পরমাণু তার বহিস্থ কক্ষ থেকে ইলেকট্রন ছেড়ে দিলে, এক বা একের বেশি ইলেকট্রন ছেড়ে দিলে, সেক্ষেত্রে পরমাণুটি কিসে পরিণত হয়, ক্যাটায়নে পরিণত হয়। যেমন সোডিয়াম একটি পরমাণু, এর প্রোটন সংখ্যা হচ্ছে 11 এবং ইলেকট্রন সংখ্যাও হচ্ছে 11। সোডিয়াম একটি পরমাণু, এর প্রোটন সংখ্যা 11 এবং ইলেকট্রন সংখ্যা 11। এখন এটি এর সর্ববহিস্থ কক্ষ থেকে বা বহিস্থ কক্ষ থেকে একটি ইলেকট্রন ত্যাগ করলে এর ইলেকট্রন সংখ্যা হবে 10। তখন এই সোডিয়াম পরমাণুটি পরিণত হবে Na+ ক্যাটায়নে, অর্থাৎ Na+ আয়নে পরিণত হবে। তাহলে ক্যাটায়ন বলতে গেলে আমরা কি বুঝি না,
পরমাণু তার বহিস্থ কক্ষ থেকে বা ইলেকট্রন কক্ষ থেকে এক বা একের বেশি ইলেকট্রন ত্যাগ করলে সেই পরমাণুটি ক্যাটায়নে পরিণত হয়। একই রকম ভাবে যদি ক্যালসিয়াম একটি পরমাণু হয় এবং এর আমরা জানি যে পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা 20 এবং ইলেকট্রন সংখ্যা 20। এখন এই মৌলটি তার বহিস্থ কক্ষ থেকে দুটি ইলেকট্রন ত্যাগ করলে এই ইলেকট্রন সংখ্যা হবে 20 - 2, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা হবে 18। তখন এই ক্যালসিয়াম মৌলটি কি আয়নে পরিণত হবে না Ca2+ আয়নে পরিণত হবে, কারণ এটি সর্ববহিস্থ কক্ষ থেকে কটি ইলেকট্রন ত্যাগ করেছে, দুটি ইলেকট্রন ত্যাগ করেছে, তাই এটি Ca2+ আয়ন বা ক্যাটায়নে পরিণত হয়েছে। এবার আমরা আসব যে অ্যানায়ন সম্পর্কে ধারণা। অ্যানায়ন বলতে কি বোঝায়? অ্যানায়ন সম্পর্কে ধারণা কোনো মৌলের পরমাণু তার কোনো মৌলের পরমাণু অন্য কোনো মৌলের পরমাণু থেকে যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে সেক্ষেত্রে অ্যানায়ন সৃষ্টি হয়। তাহলে অ্যানায়ন কখন সৃষ্টি হয় না কোনো মৌলের পরমাণু কেন্দ্রক বা নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা যদি ইলেকট্রন সংখ্যার তুলনায় কম হয় তাহলে সেক্ষেত্রে অ্যানায়ন সৃষ্টি হয়। যেমন ক্লোরিন একটি মৌল, এই ক্লোরিন মৌলর প্রোটন সংখ্যা হচ্ছে 17 এবং ইলেকট্রন সংখ্যা হচ্ছে 17। এখন এই ক্লোরিন পরমাণুটি যদি অন্য কোনো মৌলের পরমাণু থেকে একটি ইলেকট্রন গ্রহণ করে তাহলে ইলেকট্রন সংখ্যা হবে 17 + 1 18 হলো। এই 18 ইলেকট্রন সংখ্যাটা পরমাণু কেন্দ্রকে অবস্থিত প্রোটন সংখ্যা 17 চাইতে বেশি, অর্থাৎ পরমাণু কেন্দ্রকের প্রোটন সংখ্যার তুলনায় যদি ইলেকট্রন সংখ্যা বেশি হয় তাহলে সেক্ষেত্রে অ্যানায়ন সৃষ্টি হয়, অর্থাৎ এক্ষেত্রে Cl অ্যানায়নটি হবে Cl-। এভাবে অ্যানায়নকে প্রকাশ করা হয়। একই রকম ভাবে ব্রোমিন একটি পরমাণু, এটি অন্য কোনো মৌলের থেকে ইলেকট্রন গ্রহণ করলে একটি ইলেকট্রন গ্রহণ করলে এটি অ্যানায়নে পরিণত হবে এবং অ্যানায়নটাকে কিভাবে লিখব না Br-। বোঝা গেছে? তাহলে অ্যানায়ন বললাম, অ্যানায়ন সম্পর্কে ধারণা দিলাম। এবার আমরা জানবো যে কতগুলো মূলক সম্পর্কে ধারণা, কতগুলো মূলক সম্পর্কে পরিচিতি। মূলক সম্পর্কে পরিচিতি। মূলক যেমন হাইড্রোক্সাইড মূলক। হাইড্রোক্সাইড মূলককে কিভাবে লেখা হয় না OH-। এর চার্জ এবং যোজ্যতা কত? চার্জ এবং যোজ্যতা OH- এর চার্জ হচ্ছে -1, যোজ্যতা হচ্ছে 1। কার্বনের মূলক সম্পর্কে জানবো। কার্বনের মূলককে কিভাবে লেখা হয় না CO3 2-। কার্বনের মূলক CO3 2-। কার্বনের মূলক CO3 2-। এর চার্জ হচ্ছে -2 এবং যোজ্যতা হচ্ছে 2। অ্যামোনিয়া মূলক NH4+, এর চার্জ হচ্ছে +1, যোজ্যতা 1। একই রকম ভাবে বাইকার্বনেট মূলক, তোমরা দেখতে পাচ্ছ না, এখানটা আবার মুছে দিয়ে আবার লিখছি। বাইকার্বনেট মূলক অর্থাৎ HCO3-, এর চার্জ হচ্ছে -1 এবং যোজ্যতা 1। এবার আসছে সালফেট মূলক। সালফেট মূলকের সংকেত কি না SO4 2-, এর চার্জ হচ্ছে -2, যোজ্যতা 2। এবার ফসফেট মূলক।
ফসফেট মূলক কি না PO4 3 মাইনাস PO4 3 মাইনাস ফসফেট মূলক, এর চার্জ হচ্ছে -3 এবং যোজ্যতা হচ্ছে 3। তাহলে আমরা এই মূলকগুলো সম্পর্কে জানলাম, তাদের মধ্যে কি চার্জ রয়েছে এবং যোজ্যতা কত সেগুলো জানলাম। তাহলে কি কি মূলক সম্পর্কে জানলাম? প্রথমত জানলাম নাইট্রেট মূলক সম্পর্কে, তারপরে কার্বনেট মূলক সম্পর্কে, বাইকার্বনেট মূলক সম্পর্কে, অ্যামোনিয়াম মূলক সম্পর্কে, ফসফেট মূলক সম্পর্কে এবং হাইড্রোক্সাইড মূলক সম্পর্কে আমরা জানলাম এবং এদের চার্জ ও যোজ্যতা সম্পর্কে জানলাম। তাহলে এই কটা মূলক এগুলো একটু মনে রাখবেন। এবার আমরা সংকেত লেখার কৌশল সম্পর্কে জানব। কিভাবে একটি মৌলের সংকেত গঠন করতে হয় এবং গঠন প্রক্রিয়াটা কি সে সম্পর্কে আমরা জানব। যৌগের সংকেত গঠন। যৌগের সংকেত গঠন। ধরো একটি মৌল A এর যোজ্যতা হচ্ছে M, অপর একটি মৌল B এর যোজ্যতা হলো N। তাহলে A এবং B এই দুটো মৌল দ্বারা গঠিত যৌগের সংকেত লেখা হবে ANBM। তাহলে সংকেত কিভাবে লিখছি না, বি মৌলের যোজ্যতা এ মৌলের ডান দিকে কিছুটা নিচে এবং এ মৌলের যোজ্যতা M বি মৌলের ডান দিকে ঠিক কিছুটা নিচে লিখে সংকেতটা গঠন করা হচ্ছে। তাহলে সংকেত গঠনের প্রক্রিয়াটা কি? আমরা প্রথমে ধরলাম যে এ একটি মৌল, এর যোজ্যতা হচ্ছে M, অপর একটি মৌল বি এর যোজ্যতা হলো N। তাহলে এ এবং বি এই দুটো মৌল দ্বারা গঠিত যৌগের সংকেত হবে ANBM। অর্থাৎ সংকেত গঠন প্রক্রিয়াটা কি না, বি মৌলের যোজ্যতা এ মৌলের ডান দিকে কিছুটা নিচে এবং এ মৌলের যোজ্যতা বি মৌলের ডান দিকে কিছুটা লিখে সংকেতটা গঠন করছি। এখন উদাহরণ দিলে বুঝতে পারবে। কার্বন একটি মৌল, এর যোজ্যতা 4, অপর একটি মৌল ক্লোরিন, এর যোজ্যতা 1। তাহলে এই কার্বন মৌলের চিহ্ন এবং যোজ্যতা যদি দেওয়া থাকে তাহলে এদের দ্বারা গঠিত মৌলের সংকেত কি করে হবে, কি করে গঠন করবে না, ক্লোরিন মৌলের যোজ্যতা কার্বন মৌলের ডান দিকে কিছুটা নিচে অর্থাৎ C1 এবং কার্বন মৌলের যোজ্যতা ক্লোরিন মৌলের ডান দিকে ঠিক কিছুটা নিচে অর্থাৎ CCl4 হচ্ছে এই কার্বন এবং ক্লোরিন মৌল দ্বারা গঠিত যৌগের সংকেত। একই রকম ভাবে হাইড্রোজেন মৌলের যোজ্যতা দেওয়া রয়েছে 1, সালফার মৌলের যোজ্যতা দেওয়া আছে 2। তাহলে এই হাইড্রোজেন এবং সালফার এই দুটো মৌলের চিহ্ন এবং যোজ্যতা দেওয়া রয়েছে। তাহলে এদের দ্বারা গঠিত মৌলের সংকেত কিভাবে করব না, হাইড্রোজেন মৌলের যোজ্যতা সালফার মৌলের ডান দিকে কিছুটা নিচে এবং সালফার মৌলের যোজ্যতা হাইড্রোজেন মৌলের ডান দিকে কিছুটা নিচে লিখে তৈরি হচ্ছে মৌলটির সংকেত, যৌগটির সংকেত তৈরি হচ্ছে। আরো কতগুলো উদাহরণ দিলে বুঝতে পারবে। যেমন দেওয়া আছে নাইট্রোজেন মৌলের যোজ্যতা দেওয়া আছে 2, অক্সিজেন মৌলের যোজ্যতা দেওয়া আছে 1। তাহলে এই নাইট্রোজেন এবং অক্সিজেন এই দুটো মৌলের চিহ্ন এবং যোজ্যতা দেওয়া রয়েছে। তাহলে এই দুটো মৌলের দ্বারা গঠিত যৌগের সংকেত কিভাবে গঠন করব না, অক্সিজেন মৌলের যোজ্যতা নাইট্রোজেন মৌলের ডান দিকে কিছুটা নিচে
এবং নাইট্রোজেন মৌলের যোজ্যতা অক্সিজেন মৌলের ডান দিকে ঠিক কিছুটা নিচে লিখে তৈরি হয়েছে। তাদের সংকেতটা কি তৈরি হয়েছে? NO2। NO2। আরো কতগুলো উদাহরণ দিচ্ছে। যেমন CH4। CH4 এর সংকেতটা কিভাবে গঠিত হচ্ছে? না এখানে CH4 এর এটা হচ্ছে মিথেনের সংকেত। এর সংকেতটা কিভাবে গঠিত হচ্ছে? না কার্বন মৌলের, এখানে কার্বন মৌলের যোজ্যতা হচ্ছে 4, হাইড্রোজেন মৌলের যোজ্যতা হলো 1। তাহলে আমাদের সংকেত লেখার কৌশলটা কি? না কার্বন মৌলের ডান দিকে ঠিক কিছুটা নিচে হাইড্রোজেন মৌলের যোজ্যতা, অর্থাৎ হাইড্রোজেন মৌলের যোজ্যতা 1, কার্বন মৌলের ডান দিকে কিছুটা নিচে, এবং কার্বন মৌলের যোজ্যতা 4, হাইড্রোজেন মৌলের ডান দিকে ঠিক কিছুটা নিচে লিখে তৈরি হয়েছে CH4। তাহলে CH4 এই সংকেতটার গঠন প্রক্রিয়াটা কি? না এই CH4 এই সংকেতে কার্বন মৌলের যোজ্যতা 4, হাইড্রোজেন মৌলের যোজ্যতা 1। তাহলে সংকেতটা কিভাবে গঠিত হয়েছে? না হাইড্রোজেন মৌলের যোজ্যতা কার্বন মৌলের ডান দিকে কিছুটা নিচে লিখেছি, অর্থাৎ হাইড্রোজেন মৌলের যোজ্যতা 1, কার্বন মৌলের ডান দিকে কিছুটা নিচে 1 লিখেছি, এবং কার্বন মৌলের যোজ্যতা 4, হাইড্রোজেন মৌলের ডান দিকে কিছুটা নিচে 4 লিখেছি। তাহলে তৈরি হয়েছে CH4। একই রকম ভাবে H2S এই সংকেতটা কিভাবে গঠিত হয়েছে? না এখানে সালফার মৌলের যোজ্যতা 4, এখানে সালফার মৌলের যোজ্যতা হচ্ছে তোমার 2 এবং হাইড্রোজেন মৌলের যোজ্যতা 1। তাহলে এই সংকেতটা কিভাবে গঠিত হয়েছে? না সালফার মৌলের যোজ্যতা হাইড্রোজেন মৌলের ডান দিকে কিছুটা নিচে এবং হাইড্রোজেন মৌলের যোজ্যতা সালফার মৌলের ডান দিকে কিছুটা নিচে লিখে তৈরি হয়েছে সংকেত। তাহলে মনে থাকবে কিভাবে সংকেত গঠন করছি। এরপরও যদি বুঝতে কোনো অসুবিধা থাকে সংকেত গঠন সম্পর্কে, নেক্সট ক্লাসে অসুবিধা থাকলে আমাকে বলবে। এবার কতগুলো যৌগের নাম দেওয়া রয়েছে, তাদের সংকেত কিভাবে লিখতে হয় সেটা আমরা জানব। যেমন সোডিয়াম ফ্লুরাইড এর নামটা দেওয়া রয়েছে, এর সংকেত কিভাবে গঠন করব? সোডিয়াম ফ্লুরাইড, এই সোডিয়াম ফ্লুরাইডটা তৈরি হয়েছে দুটো মৌলের সংযোজন, একটা হচ্ছে সোডিয়াম, অপর একটি মৌল হচ্ছে ফ্লুরাইড। এখানে সোডিয়াম মৌলের যোজ্যতা হচ্ছে 1 এবং ফ্লুরিন মৌলের যোজ্যতা হচ্ছে 1। তাহলে সোডিয়াম ফ্লুরাইডের সংকেতটা কিভাবে গঠন করব? না NaF হচ্ছে সোডিয়াম ফ্লুরাইড মৌলের সংকেত। এখানে Na মৌলের যোজ্যতা 1 এবং ফ্লুরিন মৌলের যোজ্যতা 1। এবার লেড ক্লোরাইড, অর্থাৎ লেড ক্লোরাইডের সংকেতটা কিভাবে গঠিত হচ্ছে? লেড ক্লোরাইড এই যে যৌগটা, এটি দুটি মৌলের সংযোজনে তৈরি হয়েছে। একটা হচ্ছে লেড অর্থাৎ Pb এবং অপর একটি মৌল হচ্ছে ক্লোরিন বা Cl। এখানে লেড মৌলের যোজ্যতা হচ্ছে 2 এবং ক্লোরিন মৌলের যোজ্যতা হচ্ছে 1। তাহলে সংকেতটা কিভাবে গঠন করব? না PbCl2 হচ্ছে লেড ক্লোরাইড মৌলের সংকেত, অর্থাৎ কিভাবে লিখেছি? না ক্লোরিন মৌলের যোজ্যতা লেড মৌলের ডান দিকে কিছুটা নিচে লিখেছি এবং লেড মৌলের যোজ্যতা
ক্লোরিন মৌলের ডান দিকে কিছুটা নিচে দিকে তৈরি হয়েছে লেড ক্লোরাইড অর্থাৎ PbCl2। আরো কতগুলো মৌলের নাম দেওয়া আছে এবং তার সংকেত কিভাবে লিখব। দেখো একটি মৌলে লেখা আছে যে পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইডের সংকেত কিভাবে হবে? পটাশিয়াম ক্লোরাইড এই যে পটাশিয়াম ক্লোরাইড এটি দুটি মৌলের সংযোজনে তৈরি একটি যৌগ। এটি কোন কোন মৌল? একটা হচ্ছে পটাশিয়াম কে, অপর একটি মৌল হচ্ছে ক্লোরাইড অর্থাৎ ক্লোরিন মৌলের সংযোজনে তৈরি হয়েছে। এখানে পটাশিয়াম মৌলের যোজ্যতা হচ্ছে 1 এবং ক্লোরিন মৌলের যোজ্যতা হচ্ছে 1। তাহলে সংকেতটা কি হবে? KCl। KCl হচ্ছে সংকেত, অর্থাৎ ক্যালসিয়াম Ca মৌলের অর্থাৎ Cl মৌলের যোজ্যতা পটাশিয়াম মৌলের ডান দিকে কিছুটা নিচে এবং পটাশিয়াম মৌলের যোজ্যতা ক্যালসিয়াম মৌলের ডান দিকে কিছুটা নিচে লিখে তৈরি হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড বা KCl। পটাশিয়াম ক্লোরাইড বা KCl। একই রকম ভাবে তৈরি হচ্ছে যে পটাশিয়াম ব্রোমাইড। পটাশিয়াম ব্রোমাইডের সংকেত কিভাবে হবে? পটাশিয়াম ব্রোমাইড এটি কোন দুটি মৌলের সংযোজনে তৈরি হয়েছে? এক নম্বর হচ্ছে পটাশিয়াম কে, অপর একটি মৌল হচ্ছে ব্রোমিন। এই পটাশিয়াম ব্রোমাইড এখানে পটাশিয়াম মৌলের যোজ্যতা ধরা হয়েছে 1 এবং ব্রোমিন মৌলের যোজ্যতা 1। তাহলে এর সংকেতটা কি হবে? KBr।